নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আর দোলযাত্রার শুভেচ্ছা নিয়ে আজকে কিন্তু ভিডিও শুরু করছি। আজকের ভিডিও কিন্তু একটু কন্ট্রোভার্সি হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোভার্সি, অনেকের কিন্তু খারাপই লাগবে আজকে আমার এই ভিডিওটা, কিন্তু সত্যিটা বলা দরকার ছিল, এই কারণে কিন্তু আজকে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো ভিডিওটা তোমরা জানবে, তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো শুরু করি দেরি না করে আজকের টপিক। তো আজকের টপিক কিন্তু ঋতু সরকারকে নিয়ে। হ্যাঁ, ঋতু সরকার কয়েকদিন ধরে দেখছি প্রচুর গালাগালি চলছে ঋতু সরকারকে নিয়ে। তো আমি ঋতু সরকারকে নিয়ে, মানে ইস্ট বেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার, যাকে সবাই ঋতু সরকার বলে জানে, সে ঋতুদাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। তো এই ভিডিওটা শোনার পর হয়তো অনেকে আমাকে প্রচুর গালিগালাজ করবে, অনেকে বলবে ইস্টবেঙ্গল ক্লাবের দালাল বা ঋতু সরকারের দালাল। কিন্তু আমি বলে দিই তোমাদেরকে, এই ভিডিওটা শুরুর আগে আমার সাথে ঋতু সরকারের না কোনো পার্সোনাল রিলেশন আছে, না সে আমাকে চেনে, না সে আমাকে জানে, না আমার ক্লাবে রেগুলার যাতায়াত আছে। আমি কারুর দালালি করি না, কারুর পয়সাতে চলিও না। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। প্রথমত ঋতু সরকারকে কয়েকদিন ধরে প্রচুর গালিগালাজ চলছে, তার জন্য ক্লাব ডুবছে, হিজিবিজি, আমরা সব কিছু মানছি। ঋতু সরকারের জন্য ক্লাব ডুবছে, হেন তেন এসব নয়, মানছি। তো এবছর যখন টিম করা হয়েছিল, একের পর এক প্লেয়ারের সাইনিং হচ্ছিল, তখন কি কেউ প্রোটেস্ট করেছিল বা অবজেকশন জানিয়েছিল যে এই প্লেয়ারকে কেন সাইনিং করানো হচ্ছে বা ওই প্লেয়ারকে কেন সাইনিং করানো হচ্ছে? গোল লাইন থেকে শুরু করছি। গোল লাইনে যখন দেবজিৎ মজুমদারকে নিয়ে আসা হলো ইস্ট বেঙ্গল টিমে চেন্নাই এফসি থেকে, তখন বলা হয়েছিল যে প্রভসু গাঙ্গুলির সাবস্টিটিউটে একটা দুর্দান্ত গোলকিপার নিয়ে আসা হচ্ছে দেবজিৎ মজুমদারকে, এবং ইস্ট বেঙ্গলে এবছর কিন্তু গোল লাইন নিয়ে আর ভুগতে হবে না। এটা কিন্তু বারে বারে সবাই ফেসবুকে পোস্ট করেছে, দেবজিৎ মজুমদারের সাইনিং নিয়ে, দারুণ সাইনিং এসব হলো। ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন নিয়ে যদি আমি কথা বলি, তো প্রভাত লাকড়াকে কখন সাইনিং করানো হয়েছিল জামশেদপুর থেকে, কতজন বলেছিল এটা ব্যাট সাইনিং? বলুন তো, বুকে হাত রেখে বলবেন এটা ব্যাট সাইনিং কতজন বলেছিল? প্রভাত লাকড়াকে সাইনিং হচ্ছে দুর্দান্ত সাইনিং, ঠিক আছে, দারুণ সাইনিং হলো। মার্ক জোদানপুই আসছে, লেফট ব্যাকও খেলতে পারে, লেফট উইংও খেলতে পারে, হায়দ্রাবাদ এফসি থেকে, দারুণ সাইনিং বলে ফেসবুকে কিন্তু পোস্ট, এবারে দেখা হবে, লড়াই হবে, সব কিছু বলে কিন্তু পোস্ট করেছে। আজকে যারা গালাগালি করছে দেবব্রত সরকারের নামে, সবাই কিন্তু বলেছিল এবারে কিন্তু ইস্ট বেঙ্গল দুর্দান্ত টিম করছে। জিকসন সিং তুলে আনা হলো কোথা থেকে? কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রি সিজন কন্ডিশনিং ক্যাম্প চলছিল থাইল্যান্ডের ব্যাংককে, সেখান থেকে কিন্তু সরাসরি নিয়ে আসা হলো এই সেন্ট্রাল মিডফিল্ডার কাম ডিফেন্ডারকে, তুলে নিয়ে আসা হলো ব্যাংকক থেকে। এই শরীর পর কিন্তু সবাই দারুণ উৎফুল্ল, দুর্দান্ত একটা সাইনিং হয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। জিকসন সিং আপুইয়ার জবাব দিয়ে দিলাম আমরা বলে কিন্তু ফেসবুকে পোস্টের পর পোস্ট। আজকে, হ্যাঁ, আজকের দিনে বলছি, যারা ওই দিনকে ঋতু সরকারকে গালিগালাজ করছিল তারাই কিন্তু সেদিনকে পোস্ট করেছিল যে আমরা জিকসন সিংকে আপুইয়ার সাবস্টিটিউট তুলে নিলাম, আপুইয়া মোহনবাগান সুপার জায়ান্টে চলে গেছে, ক্লাবকে অপমান করে সে নানা রকম বক্তব্য রেখেছিল। কিন্তু আজকে জিকসন সিংকে আমরা তুলে জবাব দিলাম, আপুইয়ার জবাব। এটা হয়েছে ডেভিড, মোহামেডান স্পোর্টিং থেকে এখন ডেভিডকে নিয়ে আসা হলো, অন্যতম সেরা একটা সাইনিং হয়েছিল। সবাই কিন্তু দারুণ দারুণ বলে রব তুলেছিল। আনোয়ার আলী ইউটিউব থেকে ফেসবুক, সেটা তো একটা ইতিহাস হয়ে গেছে, উত্তেজনায় হাত পা কাঁপছে, এমনও এক একটা কমেন্ট, এবারে কিন্তু খেলা হবে, দেখা হবে, বুঝিয়ে দেব, নানা রকমের কমেন্ট ছিল। তখন তো কই ঋতু সরকারকে গালিগালাজ করা হচ্ছিল না, যখন এইসব সাইনিংগুলো হচ্ছিল একের পর এক, মানে ইস্ট বেঙ্গলে ভারতীয় ফুটবলারদেরকে। এই সাইনিংয়ের পর যখন নাকি সাইনিং শুরু হলো বিদেশিদের, সেরা অ্যাসিস্ট আইএসএল-এর মাদি তালাল, সবাই কিন্তু পোস্ট করে ভরে দিয়েছিল এবারে আমাদের সেরা রিক্রুট হয়েছে মাদি তালাল। দিমিত্রি দিয়ামন্তিকস থেকে যখন সই হলো, আসল দিমি চলে এসেছে ইস্ট বেঙ্গলে। কারা পোস্ট করেছিল? আমার কোনো চ্যানেলে আছে যে আমি পোস্ট করেছিলাম আসল দিমি চলে এলো? আমার ইউটিউব চ্যানেলে কেউ দেখাতে পারবে? কিন্তু যারা আজকে ঋতু সরকারকে গালিগালাজ করছে তারাই কিন্তু সেই দিনে দাঁড়িয়ে পোস্ট করেছে ফেসবুক থেকে ইউটিউব যে আসল দিমি চলে এলো ইস্ট বেঙ্গলে।
হিজাজি মাহের গত মৌসুমে ভালো পারফরমেন্স করেছিল, এই মৌসুমে যখন তাকে রাখা হলো তখন কিন্তু কারোর দ্বিমত ছিল না হিজাজি মাহেরকে কেন রাখা হচ্ছে। বুকে হাত দিয়ে বলতে পারবে যে কারোর দ্বিমত ছিল হিজাজি মাহেরকে কেন রাখা হচ্ছে? তাকে তো একটা গ্রুপ বলেই দিল যে হিজাজি মাহেরকে হিজাজি রাজাজি। যখন এয়ারপোর্টে হিজাজি মাহেরকে আনতে গেছে তখন কিন্তু একদল সমর্থক ওখানে দাঁড়িয়ে বলেছে হিজাজি রাজাজি। আমার কাছে ভিডিও এখনো আছে, আমি কিন্তু ইউটিউবে সেটা পোস্টও করেছিলাম। তখন তো নিতু সরকার খারাপ ছিল না, সাউল ক্রেসপোকে রাখা হয়েছে, ওটা ঠিক হয়নি। আমি এখনো বলছি গত মৌসুমে চোট পাওয়ার পর তাকে একটা মৌসুম রাখা হয়েছিল, কিন্তু সেই সময় কোচ ছিল কার্লোস কুয়াদ্রাত। কার্লোস কুয়াদ্রাতের কথাতে রাখা হয়েছিল। কার্লোস কুয়াদ্রাতকে স্যাক করে দেওয়া হয়। স্যাক করে দেওয়া কতজন চেয়েছিল? ইস্টবেঙ্গল সমর্থক। আজকে যেই সমর্থকরা কার্লোস কুয়াদ্রাতের নামে গ্যালারিতে বসে গো ব্যাক ধ্বনি দিয়েছে, যেই সমর্থকরা ইস্টবেঙ্গলের কার্লোস কুয়াদ্রাতকে বলেছে যে বেরিয়ে যায় ক্লাব থেকে, তারাই তো একটা সময় প্রফেসর বলে নাচানাচি করেছিল ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে, সেই সময়কার কোচকে, যিনি সুপার কাপ এনে দিয়েছিলেন। আবেগে তো তারাই ভেসে গেছিল। সত্যিটা সত্যি মানতে হবে। আজকে আনোয়ার আলী চোট পেয়েছে, এর জন্য কি দায়ী নিতু সরকার? কার্লোস কুয়াদ্রাত ফেলিও, এর জন্য কি দায়ী নিতু সরকার? মার্ক জোদান পুয়া ডার্বিতে ইঞ্জুরি হয়েছে, এর জন্য কি দায়ী নিতু সরকার? সাউল ক্রেসপো গত মৌসুমে চোট পাওয়ার পর, আমি এটাও বলছি সাউল ক্রেসপো গত মৌসুমে অত বড় চোট পাওয়ার পর তার সাথে 2 বছরের চুক্তি করাটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভুল ডিসিশন। সেটা যেই করে থাকুক, ইমামি করুক, ইস্টবেঙ্গল করুক, নিতু সরকার করুক, সেইটা কিন্তু একেবারে ভুল ডিসিশন ছিল সাউল ক্রেসপোর সাথে 2 বছরের চুক্তি করাটা। হিজাজি মাহেরের চুক্তি করাটা কি ভুল ডিসিশন ছিল গত বছরের পারফরমেন্স অনুযায়ী? হেক্টর স্ট্রাইককে কোচের ইচ্ছাতে নিয়ে আসা হয়েছিল স্পেন থেকে, নতুন কোনো বিদেশি আনতে পারেনি, সেটা কিন্তু কোচের নির্দেশ হয়েছিল। সেটাও যদি বলি নিতু সরকারের ভুল ছিল। তো মাদি দালালের চোট পাওয়াটা কি নিতু সরকার শিখিয়ে দিয়েছিল? তুমি ম্যাচ খেলতে নামো আর তুমি চোট পাও। আজকে মন খুলে কথা বলুন। আপনারা আমাকে গালিগালাজ করবেন, আমি জানি, গালিগালাজ করুন, চামচা বলুন, দালাল বলুন, আমি কারোর চামচা নই, কারোর দালাল নই, কিন্তু আমি সত্যি কথাই বলবো। মাদি দালালকে আজকের দিনে দাঁড়িয়ে যখন নাকি তিনি খেলতে পারছেন না, তিনি যখন চোট পেয়েছেন, তখন নিতু সরকার বলেছে তুমি চোট পাও, তুমি খেলতে পারবে না। না, দিমিত্রি দিয়ামন্তিকসকে বলেছিল যে তুমি গোল করবে না, দিমি গোল করতে পারছে না, সেটা কি নিতু সরকারের দোষ? আইএসএল এর টপ স্কোরারকে নিয়ে আসা হয়েছিল ইস্টবেঙ্গলে, আজকে সে গোল করতে পারছে না, তার ব্যাড পারফরমেন্স চলছে, এটার দোষ কি নিতু সরকারের? আজকে দিমিকে গালাগালি করা হচ্ছে, আমরা নিজেরাও বলি তার পারফরমেন্স নিয়ে। তো নিতু সরকার কি মাঠে নেমে তাকে গোল করাবে? হ্যাঁ, নিতু সরকার বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ভুল কোথায় আমি জানি না, ভেতরে কি চলে। কেননা এই মুহূর্তে ইনভেস্টাররা আছে, ইনভেস্টারদের কথা অনুযায়ী অনেক কিছু চলে। যখন হিজাজি মাহের চোট পেল, তার সাবস্টিটিউট কোনো ডিফেন্ডারকে নিয়ে আসতে পারলো না। এএফসি যখন নকআউটে খেলে ইস্টবেঙ্গল জানে, তারপরেও একটা সম্ভাবনা ছিল এএফসির ফাইনালে যাওয়ার। সেই জায়গায় হিজাজি মাহের সাবস্টিটিউট কাউকে আনতে পারলো না। ক্লেটন সিলভা চোট আঘাতে ভুগছে, তাকে ইঞ্জেকশন নিয়ে মাঠে খেলতে বাধ্য করা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে কোনো বিদেশি না আনতে পারাটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা, তাকে জোর করে খেলানো। কিন্তু আমি যেই কটা প্লেয়ারের নাম বললাম, সেই কটা প্লেয়ারকে নিয়ে আসাটা কি ভুল ছিল ইস্টবেঙ্গলে? দিমিকে নিয়ে যখন নিয়ে আসা হলো দিমিত্রি দিয়ামন্তিকসকে, তখন কিন্তু একদল সমর্থকই কিন্তু নাচানাচি করেছিল। পেত্রাতোসকে বলেছিল নকল দিমি, আসল দিমি তো আমাদের টিম। এটা কত ফেসবুক পোস্ট দেখাবো এরকম, কত ইউটিউবে আছে এরকম। আসল দিমি চলে এসে যখন গোল করেছে দিমি নেমে ডুরান্ডি এয়ারফোর্সের সাথে, আসল দিমির গোল। বা যখন এএফসিতে গোল করছে চ্যালেঞ্জার্স লিগের গ্রুপ স্টেজ ম্যাচে, আসল দিমির গোল, এইসব বলা হয়েছে। তো সত্যি কি এটা আসল দিমি, না মোহনবাগান সুপার জায়ান্ট জার্সি গায়ে যিনি খেলছেন তিনি আসল দিমি? আজকে দিমিত্রি দিয়ামন্তিকস গোল না করতে পারে, তার দায় কি নিতু সরকার নেবে? যদি নিতু সরকারকে নিতে হয়, তাহলে যেই সমর্থকরা সেদিনকে বলেছিল যে এটা আমাদের দলে চলে এসেছে আসল দিমি, তাদেরকেও নিতে হবে। অনেক চ্যানেল, মানে ইউটিউব চ্যানেল বলছে আমাকে ক্লাব থেকে থ্রেট করছে, আমাকে থ্রেট করছে, চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, হিজিবিজি। সত্যি কি থ্রেট করেছে? প্রমাণ দিক। নিজের টিআরপিটাকে বাড়ানোর জন্যে, নিজের ইউটিউবে নিজের জায়গাটাকে তৈরি করার জন্যে কারোর নাম নিয়ে কিন্তু এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে।
যদি সত্যি করে তাকে থ্রেট করে, তাকে যদি ফোন করে থ্রেট করে, তার কাছে নিশ্চয়ই ভয়েস রেকর্ডিং আছে। এখনকার দিনে মাল্টিমিডিয়া সেট অনেক এগিয়ে গেছে, তার সে ইউটিউব করছে, তার কাছে নিশ্চয়ই এইটুকুনি তো জ্ঞান আছে যে আমাকে যদি কেউ থ্রেট করে আমি নিশ্চয়ই তার ভয়েস রেকর্ডটা করে রাখবো, বা ভিডিও কলে থ্রেট করলে সেই রেকর্ডটা করে রাখবো। আপলোড করুন না ইউটিউবে, শুধু শুধু নিজের টিআরপি বাড়ানোর জন্য লোককে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। আর কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যারা নাকি গালিগালাজ করছে, তারাই একটা সময় আনোয়ার আলীর সই, জিকসন সিং এর সই, বা মাদিলালের সই, দিমিত্রি অমন্তিকের সই সময় লাফালাফি করেছিল। রিচার্ড সেলিস যখন এসছে, রিচার্ড সেলিস কিনেও লাফালাফি করেছে প্রথম ম্যাচের পর, ল্যাটিন টাচ হেন তেন নানা রকমের। কলকাতার ফুটবল, বাংলার ফুটবল সবসময় আবেগপ্রবণ ফুটবল, এটা আমরা জানি। কিন্তু দিমি আজকে গোল করতে পারছে না, এটার দোষ কি নিতু সরকারের? বা আদার্স প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না, যাদেরকে নিয়ে এই সমর্থকরা নাচানাচি করছে, সেটার দোষ কি নিতু সরকারের? কার্লোস কুয়াদ্রাত ফেলিওর, সেটার দায় কি নিতু সরকারের? কার্লোস কুয়াদ্রাতকে প্রফেসরটা কারা বানিয়েছিল? এটা কিন্তু উত্তর চাই। আমাকে গালিগালাজ করার আগে কিন্তু সঠিক উত্তরটা দিতে হবে, তাহলেই বুঝবো যে আপনারা ঠিক পথে চলছেন। কাউকে ভুল বোঝার আগে কিন্তু পাস্ট পারফরমেন্সটা দেখতে হবে। পাস্ট পারফরমেন্স বলতে আমি কিন্তু গত 4 বছরের পারফরমেন্স বলছি না। 4 বছরের পারফরমেন্স কিন্তু নীল ছিল। এবছরে যেভাবে টিম তৈরি করা হয়েছিল, সেই টিম তৈরি করাটাই ভুল ছিল, সেটা কিন্তু আমি আপনাদের থেকেই জানতে চাইছি। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে। পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে, ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।